ভাবুন তো, আপনি একজন সাধারণ ব্যবসায়ী, দিনভর কেনাবেচা নিয়ে ব্যস্ত থাকেন। হঠাৎ একদিন আপনাকে অন্য এক রহস্যময় দুনিয়াতে টেলিপোর্ট করা হলো, কারণ তারা মনে করে আপনিই তাদের হিরো। কিন্তু টেস্ট করার পর দেখা গেল আপনার পাওয়ার লেভেল 0। রাজা আপনাকে লাথি মেরে রাজ্য থেকে বের করে দিল। কিন্তু গল্পের মোড় নিল যখন সে লেভেল 2তে পৌঁছালো। এমন এক পাওয়ার আনলক হলো যা এই দুনিয়ার কোনো জাদুকর বা ডিম্যান কিং কল্পনাও করতে পারেনি। গল্পের শুরু হয় পালুমা শহরে, আমাদের গল্পের হিরো বানাজা দিয়ে। সে তার মালামাল চেক করে পোর্টারদের পাওনা মিটিয়ে দিল। শুধু তাই নয়, দয়া করে সে তাদের এক্সট্রা কিছু টাকাও দিল, যাতে তারা পেট ভরে খেতে পারে। আশেপাশের কিছু হিংসুটে ব্যবসায়ী বানাজাকে নিয়ে কানাঘুষা করছিল যে সে পোজ মারছে। কিন্তু হুট করেই সব বদলে গেল। একটা অদ্ভুত আলো বানাজাকে চারপাশ থেকে ঘিরে ধরল। চোখ মেলে সে নিজেকে আবিষ্কার করল ক্রাইরোস নামক এক রাজ্যে। বিশপ এসে জানালো, তুমিই আমাদের হিরো, তুমিই ডার্ক আর্মিকে পিটিয়ে আমাদের দেশ বাঁচাবে। এখন নিয়ম হলো, হিরোরা লেভেল 1-এ আসলেও গডদের কিকে স্পেশাল পাওয়ার আর মারাত্মক স্ট্যাটস নিয়ে আস। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর। আমাদের বানাজাকে যখন সামান করা হচ্ছিল, তখন মনে হয় ওপরওয়ালা ঘুমোচ্ছিলেন। চেক করে দেখা গেল বানাজার পাওয়ার 0। পাওয়ার বলতে আছে শুধু সাধারণ কিছু ব্যবসার বুদ্ধি। এখন ভাই, তলোয়ারের মুখে কি কেউ ক্যালকুলেটর নিয়ে লড়াই করে? ঠিক তখনই হঠাৎ করে আরেকজন হিরোকে সামান করা হলো, যার স্ট্যাটস একদম আকাশ ছোঁয়া। ব্যাস, সবাই বানাজাকে এমনভাবে ভুলে গেল যেন সে ডিনার টেবিলের কোনো অবহেলিত মেজো ছিলে। রাজামশাই তো নতুন হিরোকে নিয়ে পার্টিতে ব্যস্ত, আর আমাদের বানাজা দরজার বাইরে দাঁড়িয়ে ভাবছে, ভাই আমারে বাড়ি পাঠায় দে, আমি আর হিরো হতে চাই না। কিন্তু কপাল তো আরও খারাপ, বাড়ি ফেরার কোনো রাস্তাই নেই। রাজামশাই দয়া দেখিয়ে তাকে এক দূরের দুর্গে থাকার ব্যবস্থা করে দিলেন। 3 সপ্তাহ জার্নি করার পর তাকে এক জঙ্গলের সামনে ফেলে রেখে যাওয়া হলো। হাতে ধরিয়ে দেওয়া হলো একটা বটমলেস ব্যাগ, যেখানে কিছু খাবার আর টাকা আছে। জঙ্গলে ঢুকতেই কয়েকটা স্লাইম তাকে অ্যাটাক করে বসে। হাতে থাকা সস্তা তলোয়ার দিয়ে কয়েকটা বাড়ি দিতেই তলোয়ার ভেঙে চুরমার। কিন্তু তখনই ম্যাজিকটা ঘটল। স্লাইম মারার কারণে বানাজা লেভেল 2-তে পৌঁছলো, আর সাথে সাথে তার সব স্ট্যাটসে ফুটে উঠল ইনফিনিটি বা অসীম চিহ্ন। ভাই, এটা তো পাগলামি। মানে সে এখন গড লেভেলের শক্তিশালী। তার সামনে এখন হাজার হাজার নতুন স্পেল আর জাদুর অপশান। জঙ্গলে আরাম করতে গেলে তার ভয়েস গাইড জানালো, অহে হিরো, এই জঙ্গল তো বিষাক্ত গ্যাসে ভরা। বানাজা ভাবলো, আচ্ছা ঠিক আছে, একটা পিউরিফিকেশন স্পেল মারি। যেই না মন্ত্র পড়া, অমনি পুরো জঙ্গল একদম ঝকঝকে তকতকি। এদিকে রাজধানী শহরে তো হুলুস্থুল পড়ে গেছে। রাজকন্যা রাজাকে বকা দিচ্ছে যে কেন ওই বেচারাকে মরার জন্য ওই জঙ্গলে পাঠানো হলো, যেখানে ডার্ক আর্মির বেস আছে। তখনই খবর এলো পুরো জঙ্গল নাকি কে বা কারা ক্লিন করে দিয়েছে। রাজা তো ভাবল তার ওই ফেভারিট লেজেন্ডারি হিরোই এই কাজ করেছে। কিন্তু যখন শুনল এটা সেই ইউজলেস বানাজার কাজ, তখন রাজার মুখ দেখার মতো ছিল। এদিকে জঙ্গলে বানাজা পিউরিফাই করতে করতে লেভেল 400-তে পৌঁছে গেছে। ভয়েস গাইড বুদ্ধি দিল, তোমার তো শহরে ঢোকা মানা, তাই চেহারা বদলে ফেলো। বানাজা যেই না শেপ শিফটিং জাদু ট্রাই করল, ভুল করে সে এক সুন্দরী মেয়েতে পরিণত হলো। ভাই, এটা কি ছিল? তবে বানাজা ভাবল এতটাও প্রগতিশীল হওয়ার দরকার নেই, তাই সে অন্য এক হ্যান্ডসাম রূপ নিল। সে টেলিপোর্ট করে রাজধানীতে ফিরে এলো নিজের দুনিয়ায় যাওয়ার জন্য। কিন্তু কাজ হলো না। অগত্যে টাকা কামানোর জন্য সে নাম পাল্টে রাখল ফ্লিও, আর যোগ দিল অ্যাডভেঞ্চারার গিল্ডে। সেখানে সে দেখল এক মেয়ে সবাইকে রিকোয়েস্ট করছে তাকে সেই ভয়ঙ্কর জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিপদের ভয়ে কেউ রাজি হচ্ছে না। আমাদের হিরো তখন হিরো স্টাইলে এগিয়ে গিয়ে বলল, চলো মেয়ে, আমি তোমাকে জাদুর সাহায্যে এক পলকেই সেখানে পৌঁছে দেব। এটা শুনেই তো সবার চোখ চড়ক গাছ। ঠিক তখনই এক তলোয়ারধারী সুন্দরী মেয়ে, নাম যার বোলেরোসা, এসে একদম সিন ক্রিয়েট করে ফেলল। সে তো মানতেই চায় না যে এই ছেলে টেলিপোর্ট করতে পারে। তারা তো ভেবেছে বানাজা কোনো বাটপার। ঝামেলা এড়াতে বানাজা তাদের নিয়ে এক গলির চিপায় গেল, আর চুটকি বাজিয়ে সবাইকে নিয়ে একদম জঙ্গলের মাঝখানে হাজির। সবার তো তখন মুখ হাঁ হয়ে গেছে। বোলেরোসা তো সাথে সাথে হাঁটু গেড়ে ক্ষমা চেয়ে তাকে স্যার ফ্লিও ডাকা শুরু করে দিল। সেই ছোট্ট মেয়েটা খেয়াল করল জঙ্গলের সব বিষাক্ত গ্যাস উধাও। কিন্তু বানাজা কিছু বলার আগেই তার ইন্টারনাল ভয়েস গাইড তাকে সাবধান করল, ওস্তাদ, এই মেয়ে তো মানুষ না, এ তো সাক্ষাৎ শয়তান বা ডিমান। বোলেরোসা আর তার স্কোয়াডও ততক্ষণে বুঝে গেছে এই সেই শয়তান যে অ্যাডভেঞ্চারারদের ভুল বুঝিয়ে জঙ্গলে এনে শিকার করে। মেয়েটার কিউট চেহারা
তখন দানবে রূপ নিল। সে আসলে ইনফার্নাল 4 এর অন্যতম শক্তিশালী ডিমন ফেনরিস। সে তার বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিতেই পুরা স্কোয়াড কুপোকাত। বানাজা দেখল সবাইকে একসাথে বাঁচানো সম্ভব না, তাই সে ঝটপট মেয়েগুলোকে টেলিপোর্ট করে দূরে পাঠিয়ে দিল। এখন শুরু হলো বানাজা বনাম ফেনরিস। ফেনরিস তো রেগে আগুন, একের পর এক অ্যাটাক করছে। আর আমাদের বানাজা, সে তো ফাইট পারে না, তাই ভয়েস গাইডের কথা শুনে শুধু ম্যাজিক দিয়ে নিজেকে বাঁচাচ্ছে। শেষে বিরক্ত হয়ে সে গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করে ফেনরিসকে মাটির সাথে মিশিয়ে দিল। গাইড বলল, একে এখন তোমার দাসী বা স্লেভ বানিয়ে ফেলো। কিন্তু আমাদের বানাজা তো সৎ ছেলে, সে স্লেভারির ঘোর বিরোধী। সে লড়াই করতে চায় না দেখে ফেনরিস অবাক। সে বলল, হয় আমাকে মারো, না হয় আমি তোমাকে মারব। কিন্তু বানাজা সাফ জানিয়ে দিল, যে সারেন্ডার করে তাকে আমি মারি না। ঠিক তখনই ঘটে এক চরম ফানি সিন। ফেনরিস যখন তার হিউম্যান ফর্মে ফিরে এলো, তখন তার গায়ে কোনো কাপড় ছিল না। বানাজা তো লজ্জা পেয়ে একদম উল্টো দিকে ঘুরে গেল আর নিজের জ্যাকেট দিয়ে তাকে ঢেকে দিল। জঙ্গলে ক্যাম্প করে বানাজা তাকে হিল করল। ফেনরিস ঘুম থেকে উঠে তো পুরাই কনফিউজড। সে ভাবল, যে কোনো মানুষ হলে তো তাকে এখন অন্য কাজে ব্যবহার করত, কিন্তু এই ছেলে তো দেবদূত। কৃতজ্ঞতায় ফেনরিস তাকে তার মাস্টার মেনে নিল, আর সাথে সাথে এক মারাত্মক ঘোষণা দিয়ে বসল, সে সারা জীবন বানাজার সাথে থাকবে। যখন ফেনরিস একটার পর একটা অফার দিচ্ছিল, আমাদের বানাজা তো ভয়ে একদম পিছিয়ে গেল। সে পরিষ্কার জানিয়ে দিল, ভাই, আমি মানুষ কেনা বেচায় নেই, আমি কোনো দাসের মালিক হতে চাই না। কিন্তু ফেনরিস তো ছাড়ার পাত্রী নয়। সে এমন কিউট মুখ করে তাকাতে শুরু করল যে বানাজার মন গলে পানি। মেয়েটা তো বলেই দিল, আপনার সেবা করতে না পারলে আমি মরেই যাব। অগত্যে নিরুপায় হয়ে বানাজা তাকে সাথে রাখতে রাজি হলো। এরপর বানাজা তার সব সিক্রেট ফাঁস করে দিল। সে যে অন্য দুনিয়া থেকে আসা একজন রিজেক্টেড হিরো, তার যে কোনো ঘর বাড়ি নেই, সব বলে দিল। এমনকি সে তার ছদ্মবেশ সরিয়ে নিজের আসল চেহারাটাও ফেনরিসকে দেখালো। সে সাবধান করল যে আমার সাথে থাকলে তুমিও বিপদে পড়বে। কিন্তু ফেনরিস একদম ফিল্মি স্টাইলে জবাব দিল, আপনি কে, কোথা থেকে এসেছেন সেটা বড় কথা নয়, আমি সারা জীবন আপনার অনুগত হয়ে থাকব। এদিকে রাজপ্রাসাদে চলছে আর এক কমেডি। সেই লেজেন্ডারি হিরো রাজার সামনে এসে এমন ভাব নিচ্ছে যেন সে একাই সব ছিঁড়ে ফেলেছে। সে বলছে তার সৈন্যরা সব ভীতু ছিল, তাই সে হার মেনেছে। কিন্তু রাজা পরে জানতে পারলেন আসলে এই হিরোই ছিল 1 নম্বরের ভীতু। সবার পেছনে দাঁড়িয়ে থেকে যখন বিপদ দেখেছে, তখন লেজ গুটিয়ে পালিয়েছে। হিরোর হাতে কোনো স্কিল নেই, আছে শুধু বড় বড় কথা। ঠিক তখনই তার সার্ভেন্ট সুয়া এসে তাকে এক বিশেষ আমন্ত্রণ দিল। ব্যাস, যুদ্ধের কথা ভুলে সে চলল সুয়ার সাথে রোম্যান্স করতে। পরের দিন শহরে ঘুরতে বেরিয়ে এক মজার কাণ্ড ঘটল। এক দোকানদার ফেনরিসকে মিসেস বা বউ বলে সম্বোধন করল। বানাজা ভাবল, মানুষ যদি তাকে বউ মনে করে তবে বোধহয় ঝামেলা কম হবে। কিন্তু ফেনরিস এটাকে একদম রিয়েল প্রপোজাল হিসেবেই নিয়ে নিল। সে তো মহা খুশি, হিরোর বউ হওয়া তো আমার বংশের জন্য সম্মানের ব্যাপার। গিল্ডে গিয়ে ফেনরিস নিজের নাম রেজিস্টার করল রিজ হিসেবে। সে লজ্জায় লাল হয়ে জানালো তাদের যাতে নাকি বিয়ের উৎসবে শিকার করা পশুর হাড় চিবিয়ে খেতে হয়। বানাজা তাকে সাবধান করল যেন সে মানুষের মতো আচরণ করে এবং নিজের রাক্ষসে স্বভাব লুকিয়ে রাখে। ঠিক তখনই গিল্ডে খবর এলো এক বিশাল সাইকো বিয়ারের দল আক্রমণ করেছে। পুরস্কারের টাকা 10 গুণ দেখে ফেনরিস তো লাফিয়ে উঠল। বানাজা ভাবল সে পারবে না, কিন্তু ফেনরিস তাকে এক প্রকার টেনেই নিয়ে গেল যুদ্ধের ময়দানে। সেখানে গিয়ে তারা দেখল আমাদের সেই পরিচিত বোলেরোসা আর তার নাইটের দল ভল্লুকদের হাতে মার খাচ্ছে। অবস্থা বেগতিক দেখে বানাজা এক মারাত্মক লাইটিং স্পেল বা বজ্রপাত ছুড়ে দিল। এক ঝটকায় সব ভল্লুক একদম কাবাব হয়ে গেল। দারুণ টুইস্ট! বোলেরোসারা তো অবাক, এ তো আমাদের সেই স্যার ফ্লিও। তারা আবার তাকে ধন্যবাদ দিল। কিন্তু যখন তারা ফেনরিসের পরিচয় জানতে চাইল, যখন বানাজা তাকে শুধু ট্র্যাভেল কম্প্যানিয়ন বা সফর সঙ্গী হিসেবে পরিচয় দিল, ফেনরিসের মুখটা একদম চুন হয়ে গেল। সে তো মনে মনে আশা করেছিল বানাজা তাকে বউ বলে পরিচয় দেবে। ঠিক তখনই এক ভল্লুক পেছন থেকে আক্রমণ করতে এলো, কিন্তু ফেনরিস তার দিকে এমন এক খুনি চাহনি দিল যে ভল্লুকটা ভয় একদম কুঁকড়ে গেল। বোলেরোসা আর তার নাইটদের দল তো এই দৃশ্য দেখে পুরাই টাসকি খেয়ে গেল, কারণ এই ভল্লুকগুলো ছিল মারাত্মক খুনি। বানাজা তখন তার জাদুর কারিশমা দেখালো। সে ভল্লুকটার ওপর এক স্পেল মারল যাতে সে আর মানুষকে কামড়াতে না পারে, আর তারপর শেপ শিফটিং জাদু দিয়ে তাকে এক কিউট ছোট্ট শিয়ালে রূপান্তর করে দিল। এরপর বোলেরোসা তাদের নিয়ে গেল তাদের আস্তানায়। সেখানে তার স্কোয়াডের বাকি 3 জনের সাথে পরিচয় হলো।
ব্লসম, বেইলারি আর বেলানো তারা সবাই মিলে বানাজার পায়ে ধরে কান্নাকাটি শুরু করলো, স্যার আমাদের একটু শক্তিশালী হওয়ার উপায় শিখিয়ে দিন। তারা জানালো সেই ফালতু হিরোর জন্য তাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে, আর রাজা এখন হুকুম দিয়েছেন প্রত্যেক নাইটকে অন্তত একটা সাইকো বিয়ার মেরে লেভেল আপ করতে হবে। কিন্তু এদের যে পাওয়ার, তাতে ভল্লুক মারা তো দূরের কথা, মশা মারতেও এদের খবর হয়ে যাবে। মেয়েদের ভিড় দেখে ফেনরিসের ভেতর থেকে এক ডার্ক এনার্জি বের হতে শুরু করলো। সে তো পুরাই জেলাস। পরিস্থিতি সামলাতে বানাজা শেষমেশ বলেই দিল, আসলে রিজ আমার বউ। ব্যাস, এটা শোনা মাত্রই ফেনরিস একদম শান্ত হয়ে গেল, আর মেয়েগুলোও বুঝল যে এই ঘাটে আর নৌকো ভেড়ানো যাবে না। কিন্তু কাহিনীতে টুইস্ট তো তখনই এলো যখন ওই মেয়েরা প্রস্তাব দিল তারা বানাজার বাড়িতেই থাকতে চায়। বানাজা কিছু বলার আগেই ফেনরিস রাজি হয়ে গেল। সে ভাবল, ঠিক আছে, এক রুমেই তো সব হয়ে যাবে, কারণ আমি আর বানাজা তো একসাথে থাকব। এদিকে ডিমান্ডের আস্তানায় বিড়াল মানবী এলিমিনাজ ডার্ক লর্ডকে জানালো যে কেউ একজন তাদের পুরো জঙ্গল জাদুর মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে। ডার্ক লর্ড তো অবাক। সে হুকুম দিল যে এটা করেছে তাকে ধরে নিয়ে এসো। পরদিন সকালে বানাজা ঘুম থেকে উঠে দেখে ফেনরিস তার পাশে বসে একদম আদর্শ স্ত্রীর মতো অভিনয় করছে। গতরাতে ফেনরিস চেয়েছিল তার ভি কার্ড সোয়াইপ করতে, কিন্তু বানাজা তাকে থামিয়ে দিয়ে বলেছিল আগে তো প্রেম হবে, তারপর তো এইসব। কিন্তু ফেনরিস ভয় পাচ্ছিল যদি বাকিরা সন্দেহ করে। তারা যখন এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই বোলেরোসা রুমে ঢুকে গেল। ভাই, এটা তো চরম এম্বারেসিং। বোলেরোসা তো লজ্জায় লাল হয়ে সরি সরি বলে দৌড়ে পালালো। বানাজা সিদ্ধান্ত নিল এই মেয়েগুলোকে একটু ট্রেনিং দেবে। সে তাদের সামনে এক বুনো শুয়োর ছেড়ে দিল, কিন্তু শুয়োর চার্জ করতেই বোলেরোসা তো বাঁচাও বাঁচাও বলে দৌড় শুরু করলো। ভাগ্যিস ব্লসম এসে তলোয়ার দিয়ে শুয়োরটাকে থামালো, কিন্তু বেইলারির টিপ এতই খারাপ যে তার তীর শুয়োরের গায়ে না লেগে অন্য কোথাও যাচ্ছিল, আর বেলানোর জাদুর ব্যাটারি তো মাঝপথেই শেষ। মেয়েদের এই অবস্থা দেখে বানাজা মনে মনে ভাবল, এই গাধাদের দিয়ে যুদ্ধ বানানো আর কাঠ দিয়ে রুটি বানানো একই কথা। এদের নিয়ে হ্যারেম বানানো সহজ, কিন্তু নাইট বানানো অসম্ভব। সন্ধে যখন ডিনারের সময় হলো, ফেনরিস খুব গর্ব করে সবাইকে কাঁচা মাংস পরিবেশন করল। বানাজা তো প্লেটের দিকে তাকিয়ে পুরা শকড। সে ভদ্রভাবে বলল, দেখো লক্ষ্মী বউ আমার, মাংসটা একটু রান্না করলে ভালো হতো না। শেষে নিজেই কোমরে গামছা বেঁধে রান্নাঘরে ঢুকে পড়ল, সাথে যোগ দিল বোলেরোসা। দুজনে মিলে এমন একখানা তৈরি করল যে ওই নাইট কন্যারা তো চেটে পুটে সাফ করে দিল। এদিকে আমাদের ডিমন বউ ফেনরিস সালাদের দিকে তাকিয়ে নাক ছিটকে বলল, ঘাস তো শুধু বলদেরা খায়। কিন্তু এক কামড় দেওয়ার পর সেও স্বীকার করল, জিনিস তো খারাপ না। পরদিন এক গাড়ি ভর্তি মরা শুয়োর নিয়ে তারা গিল্ডে হাজির। সবাই তো অবাক, এই পুচকে ছেলে এত শিকার করল কিভাবে। এর মধ্যে লিওলিথ নামের এক ডেমি হিউম্যান এসে বানাজাকে আড়ালে ডেকে নিয়ে গেল। রাজা খবর পাঠিয়েছেন বানাজাকে নাকি অনারারি নাইট বানানো হবে যদি সে সেই ফালতু হিরোকে সাহায্য করে। বানাজা মনে মনে ভাবল, আরে ধুর, সকালবেলা রাজার দরবারে ঘাম ঝরানোর চেয়ে আমার বউয়ের সাথে একটু, বুঝতেই পারছেন, সময় কাটানো অনেক শান্তির। ব্যাস, সে সরাসরি রাজার অফার লাথি মেরে নাকচ করে দিল। বাইরে এসে সে দেখল ফেনরিসের অবস্থা একদম ল্যাজে গোবরে। কিন্তু কেন? পরে জানা গেল মেয়েটা নাকি গোপনে কুকিং ক্লাসে ভর্তি হয়েছে, আর সেখানে গিয়ে একদম কুরুক্ষেত্র বাভিয়ে দিয়ে এসেছে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। রাজা একের পর এক লোক পাঠাচ্ছে বানাজাকে রাজি করানোর জন্য, আর বানাজা বারবার তাদের ভাগিয়ে দিচ্ছে। এদিকে ওই নাইট মেয়েদের ট্রেনিং কিন্তু থেমে নেই। ব্লসাম এখন মাঠে কাজ করছে আমাদের সেই পেট শিয়াল ভল্লুকটার সাথে। বেইলারি বনে তীর ছোড়া প্র্যাকটিস করছে, কিন্তু তার দয়া এত বেশি যে সে পশু পাখিকে মারতেই চায় না। আর বেলানোকে যখন বানাজা একটা ম্যাজিক আংটি উপহার দিল, সে তো ওটা বিয়ের আংটির মতো অনামিকায় পরার ট্রাই করছিল। ঠিক তখনই আমাদের পজেসিভ বউ ফেনরিস উদয় হয়ে হুমকি দিল, বেশি বাড়াবাড়ি করলে আঙুলি কেটে দেব। এরই মধ্যে বোলেরোসা এক বিশাল শুঁয়োপোকা দেখে চিল্লাপাল্লা শুরু করলে ফেনরিস এক কোপে ওটাকে 2 টুকরো করে দিল। সে তো বোলেরোসাকে রোস্ট করে ছাড়ল, ন্যাকামি করো না তো, আমি জানি তুমি শক্তিশালী, শুধু আমার বরের নজর কাড়ার জন্য এসব করছো। সেই রাতে ফেনরিস সবাইকে তাক লাগিয়ে দিয়ে একদম গরম গরম রান্না করা খাবার পরিবেশন করল। সে গর্ব করে জানালো যে সে শিখেছে পুরুষের প্যান্টের মনের রাস্তা নাকি যায় তার পেটের ভেতর দিয়ে, তাই সে এখন কারি বানানোতে এক্সপার্ট। কিন্তু এসবের মাঝেই ঝোপের আড়াল থেকে সব দেখছিল ডিমনদের সেই স্পাই এলিমিনাজ। সে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ফেনরিস একদম তার পেছনে গিয়ে চোরের মতো ধরল তাকে।
মারধর না করে সে এলিমিনাসকে চায়ের দাওয়াত দিল। চা খেতে খেতে ফেনরিস যখন মজা করে বলল, আমি তো এখন এই মানুষের সাথে বিবাহিত। এলিমিনাস যখন বানাজার পাওয়ার চেক করার চেষ্টা করল, সে তো কিছুই বুঝতে পারল না। উল্টো যখন শুনল বানাজা এক তুড়িতে পুরো জঙ্গল পিউরিফাই করে দিয়েছে, তখন এলিমিনাজের চায়ের কাপ তো হাত থেকে পড়ার অবস্থা। সে চেঁচিয়ে বলল, আরে ভাই, তুমি তো ওখানে থাকা ফেনরিসের ভাইকেও ইয়েট করে দিয়েছ। সবাই তো ভেবেছিল ফেনরিস বোধহয় এবার কেঁদে ভাসাবে, কিন্তু আমাদের ডিমান্ড বউ একদম চিল মোডে। সে উল্টো এলিমিনাসকে থামিয়ে দিয়ে বলল, আমার ভাই যদি এতটুকু ম্যাজিকেই পটল তোলে, তবে সেটা তার নিজের দোষ। আমি এখন বানাজার সাথে আছি, আর এটাই শেষ কথা। তবে এই সব কথা আড়ালে দাঁড়িয়ে আমাদের সেই নাইট কন্যারা শুনে ফেলল, আর তাদের তো ভয়ে আত্মা শুকিয়ে গেল। এলিমিনাস ভাবল বানাজা তো ডার্ক আর্মির জন্য জম। সে সাথে সাথে বানাজাকে যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিল। ফেনরিস বারণ করলেও বানাজা রাজি হয়ে গেল। বাইরে গিয়ে এলিমিনাস তার বিষাক্ত ক্যাট ভেনাম স্পেল দিয়ে অ্যাটাক করল, কিন্তু বানাজা সেগুলোকে মশার মতো উড়িয়ে দিল। শেষে ক্রুসিফিকশন স্পেল দিয়ে এলিমিনাসকে এমনভাবে আটকালো যে সে হার মেনে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হল। পরদিন সকালে বানাজা মেয়েদের কাছে ক্ষমা চাইল ফেনরিসের পরিচয় লুকিয়ে রাখার জন্য। সে বলল, তোমরা চাইলে রাজার কাছে আমাদের ধরিয়ে দিতে পারো। কিন্তু মেয়েরা তো একদম লয়াল। তারা বলল, আপনারা আমাদের যে সাহায্য করেছেন, এরপর আপনাদের ধরিয়ে দেওয়া তো পাপ হবে। ঠিক তখনই এলিমিনাস আবার ফিরে এলো, তবে এবার একা নয়, সাথে এক পাল ড্র্যাগন নিয়ে। সে ভাবল এবার বানাজা ভয় পাবে, কিন্তু বানাজা তো উল্টো মহা খুশি। সে মনে মনে বলছে, আরে ভাই, আমি তো গেম অফ থ্রোনসের ফ্যান, ড্র্যাগন দেখতে তো হেব্বি লাগছে। যেই না এলিমিনাস ড্র্যাগনদের অ্যাটাক করতে বলল, বানাজা এক লাইটনিং স্পেল মারল, আর অর্ধেকের বেশি ড্র্যাগন সেখানেই কাবাব হয়ে গেল। এলিমিনাস তো শক খেয়ে আবার দৌড়ানি দিল। বাকি ড্র্যাগনরা যখন পালাচ্ছিল, ব্লসম আফসোস করে বলল, ইস, একটা ড্র্যাগন মারতে পারলে আমিও ড্র্যাগন স্লেয়ার হতে পারতাম। বানাজা বলল, এত টেনশন নিও না, এই নাও সাহায্য। সে ব্লসমকে তার হাতের কোদালটা ছুঁড়ে মারতে বলল। যেই না মারা, বানাজা ম্যাজিক দিয়ে সেটার স্পিড আর পাওয়ার বাড়িয়ে দিল কয়েক গুণ। বাস, কোদাল গিয়ে একদম ড্র্যাগনের মাথায়। ড্র্যাগন তো ওখানেই শেষ। ব্লসম নিজের স্ট্যাটাস চেক করে তো খুশিতে আত্মহারা। সে এখন অফিসিয়াল ড্র্যাগন স্লেয়ার। বাকি মেয়েরাও কান্নাকাটি শুরু করলো তাদের টাইটেল দেওয়ার জন্য, কিন্তু ততক্ষণে সব ড্র্যাগন পগার পার। বেচারা বোলেরোসা তো একদম আফসোসে শেষ। তার কোদালটা এখন লেজেন্ডারি ড্র্যাগন স্লেইং ওয়েপন হয়ে গেছে। এটা ভেবেই বাকিরা হাসাহাসি করছে। তবে পর্দার আড়ালে আসল খেলা খেলছে অন্য কেউ। স্বয়ং ডার্ক লর্ড তার ম্যাজিক বল দিয়ে সব দেখছিল। সে ভাবল, এই সাধারণ চেহারার ছেলেটা তো এমন সব জাদু জানে যা হিরোও জানে না। সে সিদ্ধান্ত নিল এবার নিজেই বানাজার সাথে দেখা করতে আসবে। এদিকে বোলেরোসা মন খারাপ করে একা একা শিকারে চলে গেল, যাতে কেউ বুঝতে না পারে সে কতটা জেলাস। আর বানাজা তার বাড়ির চারপাশে বর্ডার দিয়ে দিল, যাতে কোনো অনাহুত মেহমান ঢুকতে না পারে। কিন্তু সে কি পারবে ডার্ক লর্ডকে আটকাতে? আমাদের বেচারা বোলেরোসা বনের মধ্যে একা একা হাঁটছিল আর নিজের কপাল চাপড়াচ্ছিল। ইস, একটা টাইটেল পেলে আমার ফ্যামিলির হারানো সম্মান ফিরে আসতো। ঠিক তখনই তার সামনে উদয় হলো এক রহস্যময় লোক। লোকটা খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করল, ভাই, এই ফ্লিও সাহেবের বাড়িটা কোন দিকে? আমি ফেনরিসের এক পুরনো বন্ধু। বোলেরোসা তো কাঁচা খেলোয়াড় না। সে সাথে সাথে তলোয়ার বের করে বলল, সত্যি করে বল, তুই কে? ডার্ক আর্মির লোক না তো? লোকটা হেসেই স্বীকার করল যে সে ডার্ক আর্মির লোক, কিন্তু তার কোনো খারাপ মতলব নেই। বোলেরোসা ভাবল, ঠিক আছে, ঝগড়া করে লাভ নেই। সে তার নাম জিজ্ঞেস করতেই লোকটা বলল, আমার নাম গোজেল। নামটা শুনে বোলেরোসার একটু খটকা লাগলো, কিন্তু সে পাত্তা দিল না। কিছুক্ষণ পর যখন বানাজা আর ফেনরিস এলো, তারা খবরটা শুনেই চমকে গেল। তারা বলল, বোলেরোসা, ওটা গোজেল ছিল না, ওর আসল নাম গোয়েল, স্বয়ং ডার্ক লর্ড। এটা শুনেই বোলেরোসা তো একদম প্যান্টে। থাক, ওটা না বলি। সে ভাবল, ওরে বাবারে, আমি ডার্ক লর্ডের দিকে তলোয়ার তুলেছিলাম, আমি তো শেষ। পরদিন সকালে যা ঘটল তা দেখার জন্যে কেউ প্রস্তুত ছিল না। স্বয়ং ডার্ক লর্ড বানাজাদের ড্রয়িং রুমে বসে আয়েশ করে চা খাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো পাড়াতো প্রতিবেশী বেড়াতে এসেছে। ডার্ক লর্ড অফার দিল, বানাজা, তুমি আমাদের ডার্ক আর্মিতে জয়েন করো। কিন্তু আমাদের বানাজা তো কুল বয়, সে সোজাসুজি না করে দিল। সে জানালো সে এই দুনিয়ার কেউ না, তাই যুদ্ধ বিগ্রহে তার কোনো ইন্টারেস্ট নেই। ডার্ক লর্ড তখন এক দীর্ঘ 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 ইতিহাস শোনাল। 500 বছর ধরে চলা এই যুদ্ধের শুরু কেন হয়েছিল তা এখন কেউ জানে না। সে জানালো প্রথম ডার্ক লর্ডও বানাজার মতো অন্য এক দুনিয়া থেকে এসেছিল। যুদ্ধ এখন এক অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু ডার্ক লর্ড এখন এতে ক্লান্ত।
তবে তার জাতির দায়িত্ব তো তাকে নিতেই হবে। সে তার মারাত্মক পাওয়ার রিলিজ করলেও বানাজা এক চুলও নড়ল না। শেষে ডার্ক লর্ড হার মেনে বিদায় নিল, তবে বলে গেল সে আবার আসবে। পরদিন সকালে বোলেরোসা ডাইনিং টেবিলে এসে যা দেখল তাতে তার হার্ট অ্যাটাক হওয়ার দশা। ডার্ক লর্ড বসে জম্পেশ নাস্তা করছে। সে বোলেরোসাকে বলল, আসো বোন, নাস্তা করো। বোলেরোসা তো আমার ড্রেস ঠিক নেই বলে এক দৌড়ে ওখান থেকে পগার পার। পুরো এক সপ্তাহ সে ডার্ক লর্ডকে দেখে ভূতের মতো পালিয়েছে। কিন্তু আসল বিপদ ঘনিয়ে আসছে অন্য দিক থেকে। এক রাজকীয় গুপ্তচর এই সব দৃশ্য দেখে রাজাকে গিয়ে নালিশ ঠুকল, মহারাজ, আপনার সেই ইউজলেস হিরো তো ডার্ক লর্ডের সাথে মাখামাখি করছে। রাজা তো রাগে অগ্নিশর্মা। রাজকন্যা অনেক বোঝানোর চেষ্টা করল যে বানাজা খারাপ লোক নয়, কিন্তু রাজার কানে তখন তুন নেই। তিনি বানাজাকে দেশদ্রোহী ঘোষণা করলেন। ঠিক তখনই সেই সস্তার হিরো স্টাইল মেরে দরবারে ঢুকে দাবি করল, মহারাজ, আমাকে সৈন্য দিন, ওই বানাজাকে আমি উচিত শিক্ষা দেব। ওর এত বড় সাহস যে সে পেট্রিয়টিক বা দেশপ্রেমিক না। একদিকে এলিমিনাস ডার্ক লর্ডকে বোঝাচ্ছে যে বারবার বানাজার কাছে যাওয়া ঠিক না, কিন্তু ডার্ক লর্ড উল্টো রাজাকে পচিয়ে বলছে, রাজার চেয়ে ওই বানাজা অনেক বেশি বুদ্ধিমান, ওকে দলে টানতে পারলে আমাদের কপাল খুলে যাবে। এদিকে বাড়িতে আমাদের বানাজা ড্র্যাগনের চামড়া দিয়ে একখানা মারাত্মক শিল্ড বা ঢাল বানাচ্ছে। নিরিবিলি পেয়ে ফেনরিস এসে আলতো করে জিজ্ঞেস করল, আচ্ছা ওস্তাদ, আপনি যে যুদ্ধ করতে চান না, সেটা কি আমি আগে ডার্ক আর্মিতে ছিলাম বলে? বানাজা তার হাত ধরে খুব মিষ্টি করে বলল, আরে না না, আমি শুধু শুধু কারো সাথে মারামারি করতে চাই না, যতক্ষণ না একদম দেয়ালে পিঠ থেকে যায়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল সেই ফালতু হিরো আর তার জোকারের দল। হিরো এসেই ভাব মারা শুরু করল, আমি সব জানি, তুই ডার্ক লর্ডের সাথে হাত মিলিয়েছিস, হয় আমার গোলাম হয়ে থাক, না হয় তোকে এক্ষুনি খতম করব। বানাজা চুপচাপ দেখে হিরো ভাবল বানাজা মনে হয় ভয়ে শেষ, কিন্তু বানাজা যখন শান্তভাবে না করে দিল, হিরো তার আসল রূপ দেখালো। সে তলোয়ার বের করে হুমকি দিল যে বানাজার সাথে ওই নাইট মেয়েদেরও অ্যারেস্ট করবে। মেয়েদের ওপর হুমকি আসতেই বানাজার মাথা গরম হয়ে গেল, কিন্তু সে লড়তে চায় না, কারণ সে চায় না মেয়েদের কোনো ক্ষতি হোক। বানাজা এক তুড়িতে টেলিপোর্টেশন স্পেল মারল, আর কি অবাক কাণ্ড! চোখের পলকে পুরো বাড়ি, বাগান, খেয়ে তার মেয়েদের নিয়ে বানাজা ভোজবাজির মতো গায়েব হয়ে গেল। হিরো তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারছে। সে বুঝতেই পারছে না একজন সাধারণ মানুষ কিভাবে এত পাওয়ারফুল ম্যাজিক করল। ঠিক তখনই সেখানে ডার্ক লর্ড এসে হাজির। হিরোকে দেখে ডার্ক লর্ড ভাবল এই ছোকরাই মনে হয় বানাজাকে গায়েব করে দিয়েছে। ডার্ক লর্ড তখন পুরাই রেজ মোডে। সে তার বাহিনীকে হুকুম দিল, যাও, মানুষদের বুঝিয়ে দাও ডার্ক আর্মি আসলে কি জিনিস। এদিকে বানাজারা রাজধানীর পশ্চিমে এক নিরাপদ জায়গায় আস্তানা গেড়েছে। বলেরোসারা এখন হাঁপ ছেড়ে বাঁচল। তারা বুঝতে পারল সব ডিমান্ড খারাপ হয় না, কারণ ফেনরিস তাদের কত আপন করে নিয়েছে। ফেনরিস তো খুশিতে জম্পেশ রান্নার আয়োজন শুরু করে দিল। কিন্তু রাজধানীর অবস্থা এখন শোচনীয়। ডার্ক আর্মি একের পর এক দুর্গ দখল করে রাজধানীর দিকে এগিয়ে আসছে। রাজা যখন শুনলেন তার সেই গ্রেট হিরো এখন ভয়ের চোটে নিজের রুমের ভেতর লুকিয়ে আছে, তিনি তো রাগে ফেটে পড়লেন। হুকুম দিলেন, ওই ভীতুটাকে টেনে হিচড়ে নিয়ে বের করে আয়। রাজ উপদেষ্টা বুদ্ধি দিলেন যে এখন একমাত্র বাঁচার উপায় হলো একটা বিশাল পিউরিফিকেশন স্পেল কাস্ট করা। রাজা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। এরই মধ্যে ডার্ক লর্ডের কাছে নতুন খবর নিয়ে এলো গ্রিনাল নামের আরেক ডিমান। ডার্ক লর্ড যখন বুঝলেন মানুষরা পিউরিফিকেশন স্পেল মারতে যাচ্ছে, তিনি সাথে সাথে তার বাহিনীকে পিছিয়ে যাওয়ার হুকুম দিলেন। এলিমিনাস একটু তরপাচ্ছিল ঠিকই, কিন্তু ডার্ক লর্ড জানতেন এখন পিছু হটাই বুদ্ধিমানের কাজ। যেমন ভাবা তেমন কাজ। রাজা আর তার জাদুকররা মিলে জঘন্য বিষাক্ত গ্যাস মেলিসিয়াম একদম সাফ করে দিল। এদিকে আমাদের বানাজা বাড়িতে ফিরতেই ফেনরিস তাকে এক উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরল। ফেনরিস তো তাকে ডেজার্ট হিসেবে নিজের হাতের কুকি অফার করছিল, কিন্তু বানাজা ভাবল আগে ডিনারটাই সেরে নেওয়া ভালো। খাওয়ার পর আড্ডায় ব্লসম আর বেইলেরি জানালো তারা টাকা কামাতে চায়। ব্লসম তার ফার্মের সবজি বেচবে আর বেইলেরি ঘোড়া পালবে। কিন্তু বেচারা বোলেরোসা আর বেলানো নিজেদের খুব ফালতু মনে করছিল, কারণ তাদের কোনো কামাই নেই। আমাদের আলফা ওয়াইফ ফেনরিস আর বানাজা মিলে তাদের আশ্বস্ত করল, আরে টেনশন নিও না, তোমরা বাড়িঘর সামলাও আর প্র্যাকটিস করো, ওটাই অনেক। রাজধানীতে স্পেল কাস্ট করতে গিয়ে সব জাদুকর তো অসুস্থ হয়ে বিছানায়, এমনকি রাজাও শয্যাশায়ী। এই সুযোগে রাজকুমারী এলিজাবেথ হাল ধরলেন।
তিনি এসেই প্রথম যে কাজটা করলেন তা হলো ওই ফালতু হিরোকে লাথি মেরে লাট সাহেব বানিয়ে ক্যাসেল থেকে বের করে দিলেন। হিরো তো গালিগালাজ করতে করতে বিদায় নিল। দেখে নেব, ডার্ক আর্মি যখন আসবে তখন বুঝবি। পরদিন নাইট কন্যারা মিলে ঠিক করল তারা ঘরের সব কাজ করবে যাতে বানাজা আর ফেনরিস একটু ডেটে যেতে পারে। বানাজা একটু লজ্জা পাচ্ছিল ঠিকই, কিন্তু ফেনরিস তাকে টেনে হিচড়ে শহর ঘুরিয়ে দেখালো। বানাজা তাকে তার চোখের রঙের সাথে ম্যাচ করে একখানা সুন্দর অলংকার কিনে দিল। ফেনরিস তো ওটা পেয়ে খুশিতে ডগমগ। রাতে বাড়িতে ফিরে সে যখন ওটা নিয়ে আহ্লাদ করছিল, নাইট কন্যারা হিংসে জ্বলে মরছিল। তারা ভাবছিল, ইস, আমরা কি সারা জীবন সিন্নেলি থেকে যাব। কাহিনীতে আসল মোড় তখন এলো যখন সেই বিতাড়িত হিরো আর তার চেলা সুয়া লুকিয়ে রাজভাণ্ডারে চুরি করতে ঢুকল। বানাজার ওপর প্রতিশোধ নেওয়ার নেশায় সে যখন পাগল প্রায়, তখন এক রহস্যময় কণ্ঠস্বর তাকে ডাকল, পাওয়ার লাগবে নাকি বাপু? হিরো সেই আওয়াজ অনুসরণ করে এক গোপন রুমে গিয়ে দেখল পাথরে গাঁথা এক তলোয়ার। সেই সস্তা হিরো যখন পাথর থেকে তলোয়ারটা হ্যাচকা টানে বের করল, অমনি শুরু হলো এক বিশাল ঘূর্ণিঝড়। ধোঁয়া সরতেই উদয় হলো হাই নামের এক মায়াবী জাদুকরি বা জিন্নে। সে জানালো তাকে মুক্ত করার বদলে সে হিরোর 3টে উইশ বা ইচ্ছা পূরণ করবে। এদিকে রাজকুমারী এলিজাবেথ যখন অরাকল আশুরার সাথে মিটিং করছিলেন, হঠাৎ করেই সবার গলায় একটা করে জাদুর কলার বা বেড়ি দেখা দিল। সবাই তো আতঙ্কে শেষ। অরাকল জানালো এটা হলো কলার অফ স্যাক্রিফাইস। যে হিরো হাইয়ের কাছে উইশ করেছে সে যদি তার শর্ত পূরণ না করে, তবে এই কলার রাজধানীর সবার মাথা শরীর থেকে আলাদা করে দেবে। অতীতেও এক রাজা এই জিন্নেকে ব্যবহার করতে গিয়ে দেশের অর্ধেক মানুষকে মেরে ফেলেছিলেন। রাজকুমারী বুঝলেন এখন একমাত্র উপায় হলো সেই আসল হিরোকে খুঁজে বের করা, যাকে তারা অবহেলা করে তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ ভাই, আমাদের সেই লেজেন্ডারি বানাজা। অন্যদিকে গ্রাম্য পরিবেশে বানাজা ব্যস্ত তার ড্র্যাগন শিল্ড বিক্রির ডিল নিয়ে। মার্চেন্ট তো বানাজার পাওয়ার দেখে অবাক। বাইরে দাঁড়িয়ে বোলেরোসা দীর্ঘশ্বাস ফেলে বলছে, ইস, আমারও যদি এমন একটা বর থাকত। এটা শোনা মাত্রই আমাদের পজেসিভ বউ ফেনরিস ফোঁস করে উঠল, বেশি নজর দিও না, তোমার জন্য ওই ডার্ক লর্ডই ঠিক আছে। বানাজা যখন হাসি মুখে বাড়ি ফিরছিল, ঠিক তখনই আকাশ থেকে নামল সেই জাদুকরি জিন্ন হাই। সে ঘোষণা করল, হিরো উইশ করেছে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে, আর আমি সেটাই করতে এসেছি। হাই তার জাদুকরি হাত তুলতেই বানাজাকে বাঁচাতে সামনে ঝাঁপিয়ে পড়ল ফেনরিস। ভাই, এটা তো কেউ ভাবেনি। মারাত্মক এক আঘাতে ফেনরিস রক্তাক্ত হয়ে বানাজার কোলে লুটিয়ে পড়ল। হাই থামল না, সে একের পর এক ভয়ঙ্কর স্পেল মারতে শুরু করল। বানাজা কোনো মতে একটা শিল্ড বা ঢাল তৈরি করে সবাইকে বাঁচালো ঠিকই, কিন্তু তার ভয়েস গাইড জানালো ফেনরিসের ক্ষত অনেক গভীর, সাধারণ জাদুতে কাজ হবে না। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষকে মৃত্যুর মুখে দেখে বানাজার মাথার রক্ত একদম চড়ে গেল। তার চোখের সামনে ধেসে উঠতে লাগল ফেনরিসের সাথে কাটানো সব স্মৃতি, প্রথম দেখা হওয়া, সেই রোম্যান্টিক ডেট, এমনকি ভুল করে তার পুরো বংশ সাফ করে দেওয়ার সেই সত্যিটা। বানাজার চোখের সামনে যখন তার সবচাইতে প্রিয় মুহূর্তগুলো ভেসে উঠছিল, তার মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা, এই জিনকে আমি জ্যান্ত ছাড়ব না। বানাজা এবার এমন এক জাদু দেখালো যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। সে টাইম রিভার্সাল বা সময়কে পেছনে ঘুরিয়ে দেওয়ার স্পেল কাস্ট করল, আর সাথে সাথে ফেনরিসের সব ক্ষত ম্যাজিকের মতো গায়েব হয়ে গেল। এরপর সে সোজা এগিয়ে গিয়ে হাইয়ের মুখের মাঝখানে বসিয়ে দিল এক জম্পেশ পাঞ্চ। হাই তো অবাক, তোর এত বড় সাহস, তুই জানিস আমি কে? কিন্তু বানাজা তখন ড্যাডি মোডে। সে হাইয়ের মুখের ওপর পা দিয়ে চেপে ধরে বলল, একদম চুপ, একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলব। হাই যখন জাদুর স্ট্যাটস চেক করল, তখন তার আত্মা শুকিয়ে গেল, কারণ বানাজার সব পাওয়ার যে ইনফিনিটি বা অসীম। বানাজা তাকে একদম হাউসওয়াইফ ট্রিটমেন্ট দিয়ে তুলাধনা করে ছাড়ল। এদিকে ফেনরিস ধীরে ধীরে চোখ মেলে দেখল তার জন্য বানাজা কতটা নিচে নামতে পারে। শুরুতে তো বানাজার এই দানবীয় রূপ দেখে সে একটু ইমপ্রেসড হলো ঠিকই, কিন্তু পরক্ষণেই তার মনে হলো বানাজা তার নিজের আদর্শ বিসর্জন দিচ্ছে। সে দৌড়ে গিয়ে পেছন থেকে বানাজাকে জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে ফেনরিস বলল, মাস্টার, প্লিজ থামুন, আপনি আপনার মূল্যবোধ নষ্ট করবেন না। আপনি যদি খুনি হয়ে যান তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না। ব্যাস, বউয়ের কণ্ঠ শুনি বানাজা একদম শান্ত হয়ে গেল।
সে হাইকে ছুঁড়ে ফেলে দিয়ে ফেনরিসকে জড়িয়ে ধরল। দুজনের চোখের জল যেন সব রাগ ধুয়ে মুছে দিল। অন্যদিকে রাজকুমারী এলিজাবেথ টেলিপোর্ট করে গ্রামে পৌঁছানো মাত্রই সবার গলার সেই অভিশপ্ত কলারগুলো ধুলোয় মিশে গেল। রাজকুমারী বুঝলেন নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হয়েছে। কিন্তু আসল নাটক তো তখন রাজভাণ্ডারে শুরু হয়েছে। সেই শয়তান হিরো যখন হতাশ হয়ে বসেছিল, তখন সেই অভিশপ্ত পাথর থেকে বের হলো কালো ধোঁয়া। হিরোর সেই সঙ্গী সুয়া হঠাৎ করেই পজেসড বা শয়তানি শক্তির কবলে চলে যায়। তার ড্রেস পাল্টে যায় এক মারাত্মক ভিলেন লুকে। সে পরিচয় দেয় ডাউমলিনাস হিসেবে। সে এক নিমিষেই সেই সস্তা হিরোকে এক কদর্য দানবে রূপান্তর করে দেয়। ডাউমলিনাসের লক্ষ্য হল পুরো রাজ পরিবারকে শেষ করা। সে রাজকুমারীর টেলিপোর্টেশন সার্কেল দেখে ওই দানব হিরোকে পাঠালো এলিজাবেথকে খতম করার জন্য। আবার গ্রামে ফিরে আসি। বানাজা হাইকে সুস্থ করে তুলল। হাই তো অবাক, তোমরা আমাকে কেন বাঁচালে? বানাজা একদম স্ট্রেট কাট জবাব দিল, শুধু আমার বউ বেঁচে আছে বলেই তুই জ্যান্ত আছিস। বোলেরোসা ভাবছিল একে এখন কি করা যায়। এত পাওয়ারফুল কাউকে ছেড়ে দেওয়া মানে তো বিপদ। বানাজা ভাবল তাকে আবার সিল করে রাখা যায় কিনা, কিন্তু ভয় হলো যদি আবার কেউ তাকে ধোঁকা দিয়ে মুক্ত করে দেয়। হাই তো পুরাই টাসকি খেয়ে গেল যখন সে দেখল বানাজা তার সব সিক্রেট জেনে বসে আছে। আসলে আমাদের বানাজা ভাই মেমরি প্রজেকশন ম্যাজিক দিয়ে ওর অতীত একদম স্ক্যান করে ফেলেছে। বানাজা যখন ভাবছিল হাইকে নিয়ে কি করা যায়, তখন আমাদের দয়ালু বউ ফেনরিস একটা বুদ্ধি দিল, ওস্তাদ হাইকে আমাদের সাথেই রেখে দিন না। বানাজা একটু ইতস্তত করছিল, কারণ এই হাই তো ফেনরিসকে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু ফেনরিস উল্টো নিজেকেই দোষ দিল যে সে ঠিকমতো ডিফেন্ড করতে পারেনি। শেষে বানাজা হাইকে ক্ষমা করে দিল, আর হাইও বানাজার মহানুভবতা দেখে তার পায়ের তলায় লুটিয়ে পড়ল। বানাজা যখন তার কাছে আগের মারধরের জন্য মাফ চাইল, হাই তো লজ্জা পেয়ে এমন এক লুক দিল যে ফেনরিস আবার জেলাস হয়ে গেল। পুরো বিধ্বস্ত গ্রাম দেখে বানাজা টাইম ম্যাজিক দিয়ে সব ঠিক করতে চেয়েছিল, কিন্তু হাই তাকে সাবধান করল। সে জানালো টাইম স্পেল অনেক রিস্কি, এটা শুধু জিন্নরাই সেফলি করতে পারে। আর বানাজা যে এটা করতে পারছে তার কারণ হলো তার এপিফেনি পাওয়ার, যা দিয়ে সে যে কোনো জাদুর কপি করতে পারে। রিস্ক না নিয়ে বানাজা তখন তার বব দ্য বিল্ডার মোড অন করে জাদুকরী শক্তিতে গ্রামটাকে আগের মতো ঝকঝকে করে দিল। সেই রাতে বানাজা যখন লিভিং রুমে একা বসে নিজের করা মারধরের জন্য আফসোস করছিল, তখন বোলেরোসা এসে তাকে সান্ত্বনা দিল। বোলেরোসাও নিজে খুব কনফিউজড। সে শক্তিশালী হতে চায় ঠিকই, কিন্তু আসলে কার বিরুদ্ধে লড়বে সেটাই সে জানে না। তবুও সে কৃতজ্ঞ যে সে বানাজা আর ফেনরিসের সাথে থাকতে পারছে। সবচাইতে বড় টুইস্টটা হলো বেডরুমে। বানাজা রুমে ঢুকতেই দেখল ফেনরিস খুব গম্ভীর হয়ে বসে আছে। সে হঠাৎ বানাজাকে বিছানায় ফেলে দিয়ে চেতে ধরল। কান্নায় ভেঙে পড়ে ফেনরিস জিজ্ঞেস করল, মাস্টার, আপনি এখন জিন্নদের জাদু জানেন? তার মানে আপনি যে কোনো সময় নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবেন। আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন? বানাজা তো অবাক। সে ফেনরিসকে জাপতে ধরে বলল, আরে পাগল, আমার ভালোবাসার মানুষ আর বন্ধুবান্ধব তো সব এই দুনিয়াতেই। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। হঠাৎ এক কণ্ঠ শুনে দুজনে তাকিয়ে দেখে দরজায় দাঁড়িয়ে আছে সেই আজব জিন্নাহাই। সে একদম হাঁ করে তাদের দিকে তাকিয়ে আছে। বানাজা বিরক্ত হয়ে তাকে যেতে বললে সে উল্টো জ্ঞান দেওয়া শুরু করল, মালিক, আমি তো আপনার সেবিকা, আপনার পাশে থাকাই তো আমার ধর্ম, আর এসব তালি বাজানো তো জীবনেরই অংশ, এতে শরমের কি আছে? পরদিন সকালে টেবিলে জম্পেশ নাস্তা সাজানো। ফেনরিস জানালো যে হাই তাকে রান্নায় সাহায্য করেছে। হাই তো মহা খুশি। সে নাকি বানাজার হাতে মার খাওয়ার পর থেকেই একদম আদর্শ হাউসওয়াইফ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাড়ির বাকি নাইট কন্যারা ব্লসম, বেইলারি আর বেলানো এই দেখে টেনশনে পড়ে গেল। তারা ভাবল হাই যদি সব কাজ একাই করে ফেলে তবে তারা তো একদম বেকার হয়ে যাবে। ব্যাস, শুরু হলো কাজের কম্পিটিশন। ব্লসম দৌড়ে গেল খেতে ফসল ফলাতে, আর বেইলারি গেল আস্তাবলে ঘোড়া সামলাতে। এর মধ্যেই এক হুলুস্থুল কাণ্ড। এক বিশাল পাগলাটে জাদুকরি ঘোড়া এসে ব্লসমের ক্ষেত থচনচ করে দিচ্ছিল। বেলানো কোনোমতে একটা শিল্ড দিয়ে তাদের বাঁচালো। বোলেরোসা জানালো সে ঘোড়াটা মারতে পারেনি দেখে দড়া করে বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু সেটা পাগল হয়ে গেছে। ঠিক তখনই বেইলারি তার ট্যালেন্ট দেখালো। সে কোনোমতে ঘোড়াটাকে শান্ত করে সেটার পিঠে চড়ে বসল। সবাই তো অবাক, বেইলারি তো দেখি আসলি হর্স রাইডার। এদিকে শহরে আমাদের বানাজা আর ফেনরিস তখন ফুল রোমান্টিক মুডে ঘুরছে।
বানাজা মার্চেন্টের কাছে নতুন এক লর্ড ড্র্যাগন স্কেল ভেস্ট ডেলিভারি দিল। বাইরে দাঁড়িয়ে ফেনরিস তার বরের কাজ দেখে মনে মনে গদগদ হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই আকাশ একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আকাশ থেকে নেমে এলো সেই পজেসড ডমলিনাস, আর তার হাতের পুতুল সেই দানব হিরো। হিরো এখন আর মানুষ নেই, সে এক বিভৎস দানবে পরিণত হয়েছে। শহরের মানুষ দিগিবিদিক জ্ঞান হারিয়ে দৌড়াদৌড়ি শুরু করল। ডমলিনাস সরাসরি রাজকুমারীকে টার্গেট করে তার গার্ডদের এক তুড়িতে ধুলোয় মিশিয়ে দিল। ঠিক তখনই আমাদের জিন হাই উদয় হয়ে বানাজাকে সব বুঝিয়ে বলল, এই দানবটা আর কেউ নয়, স্বয়ং সেই ফালতু হিরো যাকে ডমলিনাস পুতুলের মতো নাচাচ্ছে। হাই বানাজার কাছে পারমিশন চাইল এই আপদ বিদায় করার জন্য। বানাজা শুধু একটা শর্ত দিল, যাই করিস কর, শহরের মানুষের যেন কোনো ক্ষতি না হয়। ওদিকে সেই দানব হিরো যখন রাজকুমারীকে পিষে মারতে যাচ্ছিল, হাই এসে এক হাত দিয়ে সেই অ্যাটাক আটকে দিল। ডমলিনাস তো রাগে আগুন, সে একের পর এক খতরনাক স্পেল ছুড়তে লাগল। কিন্তু হাই তো হাই, সে মুচকি হেসে সব জাদুকে মশার মতো উড়িয়ে দিল। ডমলিনাস তখন অন্ধকার আত্মা দিয়ে হিরোকে আরও বড় আর বিভৎস বানিয়ে ফেলল। ঠিক যখন মনে হচ্ছিল বিপদ বাড়ছে, আমাদের আসল হিরো বানাজা এক কদম সামনে এগিয়ে এলো। সে এক নিমেষে হিরোর ওপর থাকা কন্ট্রোল স্পেলটা ক্যান্সেল করে দিল। ব্যাস, দানবীয় রূপ উধাও, আর হিরো আবার আগের মতো সস্তা অবতারে ফিরে এলো। সুযোগ বুঝে হাই এক ঝটকায় ডমলিনাসকে চুষে নিয়ে একটা ছোট বল বানালো। এবং ভাই, এটা তো পাগলামি, হাই ওটাকে সরাসরি গিলে ফেলল। বানাজা জিজ্ঞেস করল, গিলে ফেলার কি দরকার ছিল? হাই জবাব দিল, এত ভালো মাল নষ্ট করা তো অপরাধ। রাজকুমারী এলিজাবেথ বানাজার সামনে এসে মাথা নত করে ক্ষমা চাইলেন। তিনি রাজার আর হিরোর অপমানের জন্য দুঃখ প্রকাশ করে অনুরোধ করলেন, আপনিই আমাদের আসল হিরো, দয়া করে রাজধানীতে ফিরে চলুন। কিন্তু আমাদের বানাজা ভাই তো সোজাসাপটা মানুষ, সে অফার লাথি মেরে নাকচ করে দিল। জানালো সে কোনো দলাদলিতে নেই, সে শুধু তার সুন্দরী বউ ফেনরিসের সাথে শান্তিতে জীবন কাটাতে চায়। বাড়িতে ফেরার পর ব্লসাম, বেইলারি আর বোলেরোসা একটা নতুন আইডিয়া নিয়ে এলো। তারা আরও জমি কিনে খামার আর জাদুকরি ঘোড়া পালার ব্যবসা করতে চায়। বেইলারি জানালো, সাধারণ ঘোড়া মেনটেন করা অনেক খরচ, তাই জাদুকরি ঘোড়াই ভালো। কিন্তু যখন তারা জমির দাম শুনল, তাদের তো মাথায় আকাশ ভেঙে পড়ার দশা। তারা ভাবল, এখন কি টাকা জগাতে অনলাইনে অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে হবে? মেয়েদের কান্নাকাটি দেখে আমাদের দয়ালু বানাজা ভাই এগিয়ে এলো। সে জানালো সে নিজেই জমির টাকা দিয়ে দেবে, তবে মেয়েদের আত্মসম্মানে যেন না লাগে, তাই সে একটা ডিল করল। লাভ যা হবে তার মাত্র 30% সে নেবে। মেয়েরা তো বানাজার ডিল শুনে মহা খুশি। এরপরে বানাজা ব্লসমকে পরামর্শ দিল দামি আর দুর্লভ সব ফসল ফলাতে। বানাজা তার ম্যাজিক দিয়ে সাহায্য করতে চাইলেও ব্লসম সাফ জানিয়ে দিল, না ওস্তাদ, আমি নিজের চেষ্টায় কিছু করতে চাই। কিন্তু আমাদের জিন্নাহাই নাছোড় বান্ধা, সে তার ম্যাজিক দিয়ে সাহায্য করতে চায়। শেষে ঠিক হলো হাই শুধু একটা ছোট অংশে ম্যাজিক দেখাবে, যাতে ব্লসম রেজাল্ট তুলনা করতে পারে। এরই মাঝে বেলানো তার ম্যাজিক ইউনিফর্ম পরে হাজির। সবাই ভাবল সে বোধহয় আবার শিখতে যাচ্ছে, কিন্তু টুইস্ট হলো সে এখন ম্যাজিক একাডেমির টিচার। বানাজাকে ধন্যবাদ দিয়ে সে জানালো যে সে এখন বুঝেছে ম্যাজিক শুধু মারামারির জন্য নয়, মানুষের উপকারেও লাগে। সন্ধ্যাবেলা সবাই যখন যে যার কাজে ব্যস্ত, বানাজা আর ফেনরিস তখন গর্বিত বাবা মায়ের মতো সব দেখছিল। বানাজা তার স্বপ্নের কথা জানালো যে সে একদিন নিজের দোকান খুলবে। ঠিক তখনই পকেট থেকে একটা পাথর দিয়ে তৈরি জাদুকরি আংটি বের করে সে ফেনরিসকে বিয়ের আংটি হিসেবে পরিয়ে দিল। এদিকে সেই ফালতু হিরো আর তার চেলা সুয়া জেলখানায় বসে দাঁত কিরমির করছে। একবার বের হতে দে, এই অপমানের শোধ আমি নেবই। পরদিন সকালে বোলেরোসার অবস্থা একদম কাহিল। রাতে সে এক আজব স্বপ্ন দেখেছে। সে নাকি ডার্ক লর্ড গোয়েলকে বিয়ে করছে, আর গোয়েল তাকে পুরো দুনিয়া উপহার দিচ্ছে। ঘুম থেকে উঠে সে তো চিল্লাপাল্লা শুরু করল, আমি ওই দানবটাকে স্বপ্নে দেখলাম কেন? রান্নাঘরে ফেনরিস তাকে দেখে টিজ করে বলল, বোঝাই যাচ্ছে তুই প্রেমে পড়েছ। বাকিরা এসেও তাকে রোস্ট করা শুরু করল। আরে বোন, ডেমনের সাথে প্রেম করা তো এখন ট্রেন্ড। আমাদের বানাজা ভাইকেও দেখ, কেমন এক ডেমন লেডিকে পটিয়ে ফেলেছে। তুইও এবার ডার্ক লর্ডের সাথে সেট হয়ে যা। হা হা হা, বোলেরোসার তো তখন কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সবাই যখন ফেনরিসকে জিজ্ঞেস করল সে কেন বানাজাকে ভালোবাসে, ফেনরিস একদম ডাইরেক্ট বলে দিল, বানাজার শুধু পাওয়ারই না, তার মনটাও বিশাল। সে হিরো, কিন্তু তার ভেতর কোনো ইগো নেই। ঠিক তখনই বানাজা রুমে ঢুকে লজ্জা পেয়ে গেল।
কাহিনীতে আসল মোড় এলো যখন রাজকুমারী এলিজাবেথ জানতে পারলেন বানাজা যে গোল্ড কয়েনগুলো দান করেছে সেগুলো আসলে রাজকীয় কোষাগারের। এর মানে এই বানাজাই হলো সেই ইউজলেস হিরো যাকে তারা অপমান করে জঙ্গলে তাড়িয়ে দিয়েছিল। রাজকুমারী তো মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায় হায়, আমরা আসল জহরি চিনতে ভুল করেছি। তিনি সিদ্ধান্ত নিলেন বানাজার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইবেন। ঠিক তখনই এক সৈন্য এসে খবর দিল সেই ফালতু হিরো আর সুয়া জেলখানা থেকে পালিয়েছে। রাজকুমারী তাদের ধরার হুকুম দিলেও সৈন্যরা খালি হাতে ফিরে এলো। সেই সস্তা হিরো আর তার চেলা সুয়া এখন ঝোপের আড়ালে ক্যাম্প করে লুকিয়ে আছে। সুয়া মনে করিয়ে দিল, ভাই, আপনি রাজভাণ্ডার থেকে চুরি তো করেছেনই। তারা যখন সেই জাদুর ব্যাগ খুলল, দেখল ভেতরে শুধু একটা পানির পাত্র আর একটা সিন্দুক খুলে তো হিরোর হার্ট অ্যাটাক হওয়ার দশা। ভেতরে একটা সাধারণ কোদাল ছাড়া আর কিচ্ছু নেই। রাগের চোটে হিরো চিল্লাচিল্লি শুরু করতেই সৈন্যরা টের পেয়ে গেল। বাঁচার জন্য সে কোদাল দিয়ে গর্ত খুঁড়ে লাফ দিল ঠিকই, কিন্তু গর্ত এত গভীর যে সে এখন আর উঠতে পারছে না। এদিকে এলিমিনাস ডার্ক লর্ড গোয়েলকে বলছে আবার আক্রমণ শুরু করতে, কিন্তু গোয়েল পরিষ্কার জানিয়ে দিল পুরো এলাকা এখন পিউরিফাই করা, এখন সেনা পাঠানো মানেই সুইসাইড মিশন। তাছাড়া তার মনে ভয় আছে যে বানাজা যদি মানুষের সাথে হাত মেলায় তবে ডিমনদের বংশ নির্বংশ হয়ে যাবে। ডার্ক লর্ডের এই নরম সুর দেখে তার ছোট ভাই উগার্ড ক্ষেপে লাল। সে ভাবল তার ভাই কাপুরুষ হয়ে গেছে, তাই সে এখন নিজের ভাইয়ের সিংহাসন কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। সহগে গিয়ে বানাজা আর ফেনরিস দেখল একটা পুরনো দোকান বন্ধ হয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে মালিকের সব ব্যবসা শেষ, তাই সে আর নতুন করে শুরু করার সাহস পাচ্ছে না। ফেরার পথে তাদের দেখা হলো বোলেরোসার সাথে। বোলেরোসা গিল্ড থেকে কিছু টাকা কামাই করেছে, তাই সে বানাজাদের লাঞ্চ করাতে চাইল। খাওয়া শুরু করতেই হাই সাবধান করে যে এক খতরনাক ডিমন আসছে। ফেনরিস দেখল এ তো আমাদের পুরনো চেনা ডার্ক লর্ড গোয়েল। গোয়েল তাদের সাথে লাঞ্চে বসে গেল, যা দেখে বোলেরোসার একদম তেলে বেগুলে জ্বলে ওঠার অবস্থা। গোয়েল শান্তভাবে বোঝালো যে মানুষ আর ডিমনদের মধ্যে শান্তি হওয়া কেন কঠিন, কারণ অনেক ডিমন তাদের শরীরের বিষাক্ত গ্যাস বা মেলিসিয়াম কন্ট্রোল করতে পারে না। সে স্বীকার করল যে সে মানুষের শহরে স্পাই হিসাবে ঘোরে ঠিকই, কিন্তু সেটা শুধু তাদের বোঝার জন্য। গোয়েলের কথা শুনে বানাজা খুব ইমোশনাল হয়ে পড়ল। সে ভেবেছিল এই পৃথিবীটা তার আগের পৃথিবীর চেয়ে ভালো, যেখানে সবাই সমান, কিন্তু এখন সে বুঝতে পারছে এখানেও ডিমনদের প্রতি মানুষের ঘৃণা ঠিক আগের পৃথিবীর বৈষম্যের মতোই। মন খারাপ করে সে পেছন থেকে ফেনরিসকে জড়িয়ে ধরল। ফেনরিস কিছু না বলে শুধু একটা মিষ্টি হাসি দিয়ে বানাজার কষ্টটা ভাগ করে নিল। পরদিন সকালে সবাই ফেনরিসের রান্নার প্রশংসা করছিল। ফেনরিস গর্ব করে জানালো যে তার টিচার তাকে এমন রান্না শিখিয়েছে যে সে তার বরের মন জয় করে নিয়েছে। ঠিক তখনই সব আনন্দ মাটি করে দিয়ে সেখানে হাজির হলো স্বয়ং রাজকুমারী এলিজাবেথ। রাজকুমারী এলিজাবেথ যখন বানাজাকে তার আসল নামে ডাকল, বাড়ির সবার তো চক্ষু চড়ক গাছ। বাড়ির ভেতর ড্রয়িং রুমে বসে রাজকুমারী যখন একান্তে কথা বলতে চাইল, আমাদের পজেসিভ ডিমন বউ ফেনরিস একদম সাফ না করে দিল, আমার বরের সব কথা আমি শুনবই, তোমরা তো আগে ওর সাথে অনেক অন্যায় করেছ। বানাজা তাকে সমর্থন করলে রাজকুমারী বাধ্য হয়ে ফেনরিসের সামনেই সব বলতে রাজি হল। রাজকুমারী এলিজাবেথ হাঁটু গেড়ে বানাজার কাছে ক্ষমা চাইল এবং টেবিলের ওপর মানচিত্র বিছিয়ে দিল। সে জানালো পিউরিফিকেশন স্পেলের ক্ষমতা কমে যাচ্ছে, আর রাজ্যের জাদুকররা সবাই এখন দুর্বল। ডার্ক আর্মি যে কোনো সময় রাজধানী দখল করে ফেলবে। রাজকুমারী খুব ইমোশনাল হয়ে একটা বড় সত্যি ফাঁস করল। রাজা সুস্থ হলে বানাজাকে আবার বিপদে ফেলতে পারেন, তাই সে তার বাবাকে সিংহাসন থেকে সরিয়ে নিজে ক্ষমতা নিতে চায়, যাতে বানাজাকেও রক্ষা করা যায় এবং নিরপরাধ মানুষদেরও বাঁচানো যায়। ফেনরিস প্রথমে ভাবল রাজকুমারী বোধহয় বানাজাকে ব্যবহার করে ক্ষমতা দখল করতে চায়, কিন্তু বানাজা পরিস্থিতি শান্ত করে এলিজাবেথের সততা বুঝতে পারল। অন্যদিকে সেই পলাতক হিরো আর সুয়া খিদের জ্বালায় মরছে। হিরো তার শেষ বিস্কুটটা সুয়াকে দিয়ে এক অদ্ভুত দয়া দেখালো। সুয়াও খুশি হয়ে জানালো যে হিরো তাকে ছেড়ে যায়নি, দেখে সে তার সাথে আজীবন থাকবে। ভাই, মরার মুখে দাঁড়িয়েও এদের প্রেম থামছে না। কিন্তু ঠিক যখন তাদের রোম্যান্স একটু জমতে শুরু করল, অমনি উদয় হল ডিমন ফুনফুন এবং তাদের কিডন্যাপ করে নিয়ে গেল। সেই রাতে বানাজা ফেনরিসকে তার মনের কথা খুলে বলল।
সে চায় তার সন্তানরা যখন এই পৃথিবীতে আসবে তখন যেন চারদিকে শান্তি থাকে। কয়েকদিন পর ডার্ক আর্মির ভয়ে যখন গ্রামবাসী পালাচ্ছিল, এক ছোট্ট মেয়ে বিপদে পড়ে। ঠিক তখনই ছদ্মবেশে বানাজা আর ফেনরিস সেখানে হাজির। বানাজা এক শক্তিশালী দেয়াল তুলে ডিমান্ডে আক্রমণ আটকে দিল। একটা ডিমান ফেনরিসকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই ডিমান হয়ে মানুষের সাথে কেন? বানাজা গর্জন করে জবাব দিল, ও আমার পার্টনার, আর খবরদার বলছি, আক্রমণ করলে তোদের কপালে দুঃখ আছে। ডিমনদের রাস্তা ছেড়ে দিতেই সেখানে হাজির হলো এক বিশাল দেহী সাইক্লপস। সে উগার্ডের একজন টপ ফাইটার। এসেই সে ফেনরিসের পুরো জাতকে অপমান করতে শুরু করল, এমনকি তার ভাইয়ের মৃত্যু নিয়ে ঠাট্টা করল। ফেনরিস গর্জে উঠে বানাজাকে বলল, ওস্তাদ, এবার আমাকে লড়তে দিন, ওদের বুঝিয়ে দেব আমরা ফেনরিসরা কি জিনিস। বানাজা রাজি হতেই ফেনরিস ব্যারিয়ার থেকে বেরিয়ে আক্রমণ শুরু করল। সাইক্লপস তার বিশাল গদা দিয়ে মারতে এলেও ফেনরিস বাতাসের মতো দ্রুত গতিতে সেটা ডজ করে তাকে আঁচড়াতে শুরু করল। সে সাইক্লপসকে জব্দ করতে এক অদ্ভুত জাদু দেখালো। সে বারবার নিজের জায়গা অদলবদল করে সাইক্লপসকে তার নিজের গদার আঘাতেই ধরাশায়ী করল। শেষে গাছের গুড়ি দিয়ে তাকে মাটিতে গেঁথে ফেলল। বাকি ডিমনরা যখন আক্রমণ করতে এলো, বানাজা এক তুড়িতে তাদের মাঝ রাস্তায় ফ্রিজ করে দিল। সবচাইতে বড় টুইস্ট হলো, বানাজা সেই আহত সাইক্লপসকে মেরে ফেলার বদলে জাদুকরী শক্তিতে তাকে সুস্থ করে দিল। সে শান্তভাবে বলল, তোমরা এখন যেতে পারো, আমি ডিমনদের সাথে শত্রুতা নয়, বন্ধুত্ব করতে চাই। সাইক্লপস তো থতমত খেয়ে গেল, কেন এই শক্তিশালী মানুষটা তাদের ছেড়ে দিচ্ছে? বানাজা হুঁশিয়ার করে দিল যে যদি তারা আবার অশান্তি করে তবে সে তার আসল রূপ দেখাবে। এই কথা শুনেই সাইক্লপস আর তার দল লেজ গুটিয়ে পালালো। এদিকে গ্রামের মানুষ যখন দেখল একজন মানুষ আর একটা ডিমন একসাথে তাদের বাঁচিয়েছে, তারা অবাক হয়ে গেল। বানাজা সব ক্রেডিট দিয়ে দিল রাজকুমারী এলিজাবেথকে। রাজকুমারী যখন খবর পেলেন যে এক মুখোশধারী যোদ্ধা আর একটা নেকড়ে মিলে ডার্ক আর্মিকে তুলাধনো করছে, তিনি তো মহা খুশি। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, বানাজা ফিরে এলে তাকে রাজকীয় সব সম্মান আর একটু বেশিই আদর যত্ন দেবেন। কিন্তু অন্যদিকে ঘনিয়ে আসছে অমাবস্যার অন্ধকার। ডার্ক লর্ড গোয়েল যখন বানাজার বাড়িতে এসে আশ্রয় চাইল, বানাজা তো আকাশ থেকে পড়ল। গোয়েল জানালো তার ছোট ভাই উগার্ড বিদ্রোহ করে সিংহাসন দখল করে নিয়েছে। শুধু তাই নয়, উগার্ড সেই ফালতু হিরো আর সুয়াকে ধরে নিয়ে গেছে এক শয়তানি দেবতার কাছে বলি দেওয়ার জন্য, যাতে সে অসীম ক্ষমতা পায়। এলিমিনাজ একাই উগার্ডকে থামাতে গিয়েছিল, কিন্তু উগার্ডের গায়ের চামড়া এখন এতই শক্ত যে এলিমিনাজের নখ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেল। উগার্ড যখন এলিমিনাজকে দেয়ালের সাথে মিশিয়ে দিল, ঠিক তখনই গোয়েল সেখানে পৌঁছালো। উগার্ড ডুয়েলের চ্যালেঞ্জ দিলে গোয়েল সাফ জানিয়ে দিল তার কোনো ইন্টারেস্ট নেই। উগার্ড তো মহা তেড়ামো শুরু করল, তুমি তো মানুষের সাথে পিরিতি করে নরম হয়ে গেছো, তাই তুমি আর রাজা থাকার যোগ্য নও। ইনফার্নাল ফোরও যখন চুপচাপ উগার্ডকে সমর্থন করল, গোয়েল তখন বুঝল এই প্রজাদের রাজা হয়ে আর লাভ নেই। সবাই ভেবেছিল এবার হয়তো মহাযুদ্ধ হবে, কিন্তু গোয়েল তার রাজার আংটিটা খুলে উগার্ডের দিকে ছুড়ে দিল। সে জানিয়ে দিল সে আর রাজা থাকতে চায় না। কিন্তু উগার্ড যখন বেশি বাড়াবাড়ি শুরু করল, গোয়েল তাকে এমন এক ব্রুটাল কিক মারল যে উগার্ড কয়েকটা দেয়াল ভেঙে একদম অতল গহ্বরে গিয়ে পড়ল। বর্তমানে ফিরে আসি। বানাজার ড্রয়িং রুমে বসে গোয়েল যখন এসব গল্প বলছিল, ঠিক তখনই বোলেরোসা রুমে ঢুকল। গোয়েলকে দেখে তার হার্ট অ্যাটাক হওয়ার দশা। বানাজা যখন ক্যাজুয়ালি জানালো যে গোয়েল আর এলিমিনাজ এখন থেকে এই বাড়িতেই থাকবে, বোলেরোসা তো স্ট্যাচু হয়ে গেল। ফেনরিস সবাইকে বুঝিয়ে বলল যে এখন ডার্ক আর্মি যা করছে সব উগার্ডের নির্দেশে। গোয়েল এখন সাধারণ মানুষ বা ডিমন মাত্র। এমনকি বেচারা এখন একদম দেউলিয়া, কারণ যাওয়ার সময় সব ধনসম্পদ অনুসারীদের দান করে দিয়ে এসেছে। সবাই রাজি হলেও বোলেরোসা কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু ফেনরিসের ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে শেষমেশ তাকে মতি স্বীকার করতেই হলো। পরদিন সকালে গোয়েল ভাবল বাড়িতে একটু হাত লাগাবে। সে ব্লসমের খেতে গেল সাহায্য করতে, কিন্তু ব্লসম তাকে ভাগিয়ে দিল। এরপর গেল আস্তা বলে বেইলরিকে হেল্প করতে, কিন্তু তাকে দেখে ঘোড়াগুলোই ভয়ে ছুটোছুটি শুরু করে দিল। শেষে কোনো উপায় না পেয়ে সে বানাজার ওয়ার্কশপে গিয়ে তার সাথেই আড্ডা জমাতে শুরু করল। এলিমিনাজ আড়াল থেকে এটা দেখে গজগজ করছিল, কিন্তু ফেনরিস তাকে মনে করিয়ে দিল এখনও মুক্ত, যা খুশি করতে পারে। সবাই যখন রাতে হাসাহাসি করে ডিনার করছিল, বোলেরোসা তখন একা বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়েছিল।
বানাজা আর ফেনরিস তার জন্য চা আর স্ন্যাক্স নিয়ে গেল। বোলেরোসা স্বীকার করল যে একজন ডিমনের সাথে একই ছাদে থাকা তার জন্য খুব কঠিন হচ্ছে। বানাজা খুব মিষ্টি করে তাকে বোঝালো যে তাকে জোর করে গোয়েলকে পছন্দ করতে হবে না, সে চাইলে নিজের মতো দূরত্ব বজায় রেখে চলতেই পারে। বানাজারের কথায় বোলেরোসা একটু শান্ত হলো। পরদিন সে গোয়েলের কাছে গিয়ে সরাসরি বলে দিল, দেখো বাপু, আমি তোমাকে এখনও বিশ্বাস করি না, তবে তোমার ওপর কড়া নজর রাখব। গোয়েল হাত মেলাতে চাইলেও বোলেরোসা স্টাইল মেরে না করে দিল। এদিকে ডিমন ক্যাসেলের অবস্থা তো একদম হজবরল। সেই ফালতু হিরো আর সুয়া আবার ফুফুনের হাত থেকে পালিয়ে প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে। ওদিকে উগার্ড তো রাগে ফোঁস করছে, মানুষরা কেন বারবার জিতছে। ফুফুন বোঝানোর চেষ্টা করল যে মানুষরা মারাত্মক সব ট্র্যাপ সেট করে রেখেছে, কিন্তু উগার্ডের মাথায় তো গোবর ভরা। সে হুকুম দিল আরও বড় বাহিনী নিয়ে হামলা করতে। সে যখন ঘর থেকে বেরোলো, ইনফার্নাল ফোর নিজেদের মধ্যে কানাঘুষি শুরু করল যে এমন গাধা লিডার থাকলে ডার্ক আর্মির কপালে শনি আছে। তখন ফুফুন একটা আইডিয়া দিল, মনোবল বাড়াতে তারা একটা সোশ্যাল গ্যাদারিং বা আনন্দ ভ্রমণের আয়োজন করবে। শহরে গিয়ে ফেনরিস একটা লটারি জিতে নিল। আর প্রাইসটা কি? হট স্প্রিং ট্রিপ। ফেনরিস তো মনে মনে একদম লাড্ডু ফুটছে। সে ভাবল এবার নির্জনে বানাজার সাথে একদম জম্পেশ রোম্যান্স হবে। কিন্তু যখন দেখল ভাউচারটা শুধু কাপলদের জন্য নয়, বড় গ্রুপের জন্য, তার সব আনন্দ এক নিমিষেই মাটি হয়ে গেল। বানাজাও জেদ ধরল যে সবাই মিলে একসাথে গেলেই বেশি মজা হবে। ফেনরিস মুখ কালো করে বসেছিল ঠিকই, কিন্তু যখন শুনল এই হট স্প্রিংয়ের পানি নাকি সন্তান জন্মদানের ক্ষমতা বাড়াতে সাহায্য করে, অমনি তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। সে মনে মনে বানাজার বাচ্চার কথা ভেবে ভেবে একদম ফায়ার্ড আপ হয়ে গেল। ইনে ঢুকেই সে এক কর্মচারীকে কোণঠাসা করে সেই বিশেষ হট স্প্রিংয়ের ম্যাপ বের করে নিল। কর্মচারীও মুচকি হেসে তাকে গুড লাক জানিয়ে দিল। সবাই যখন ইউকাটা বা জাপানিজ পোশাক পরে হট স্প্রিংয়ের দিকে যাচ্ছিল, ব্লসাম হঠাৎ ধাক্কা খেল এক অদ্ভুত লোকের সাথে। লোকটা আর কেউ নয়, ছদ্মবেশে থাকা উগার্ড। ব্লসাম তার চোখের ক্রূর চাহনি দেখে ভয়ে কুঁকড়ে গেল। ভাগ্যিস ফুফুন পরিস্থিতি সামাল দিল, নয়তো তখনই তুলকালাম বেঁধে যেত। গোয়েল আর এলিমিনাজও উগার্ডকে চিনে ফেলল। গোয়েল তো সহজ সরল মানুষ, সে ভাবল গিয়ে একটা হাই হ্যালো দিয়ে আসবে, কিন্তু ফেনরিস একদম ধমক দিয়ে থামিয়ে দিল, খবরদার, যদি উগার্ডের সাথে ঝামেলা করে আমার আর বানাজারের রোম্যান্টিক ডেট নষ্ট করো, তাহলে তোমার হাড়গোড় একটাও আস্ত রাখব না। ফেনরিস সুযোগ বুঝে বানাজাকে জাপটে ধরল আর আদর করে সেই বিশেষ হট স্প্রিংয়ে যাওয়ার বায়না ধরল। হাই পেছন পেছন আসতে চেয়েছিল ঠিকই, কিন্তু ফেনরিস তাকে এমন ভয় দেখালো যে সে লেজ গুটিয়ে পালালো। কিন্তু আসল কমেডি হলো তখন, যখন সেই স্প্রিংয়ে পৌঁছে ফেনরিস বানাজাকে টেনে মেয়েদের গোসলখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করল। বানাজা তো আর কাঁচা খেলোয়াড় না, সে একদম ব্রেক কষল আর মেয়েদের গোসলখানায় ঢুকল না। শেষে দুজনে মাঝখানের দেয়ালের দুই পাশে বসে গল্প শুরু করল। বানাজা যখন মিষ্টি করে বলল, এই সব ঝামেলা মিটে গেলে আমি তোমাকে এক দারুণ হানিমুনে নিয়ে যাব, তখন ফেনরিসের খুশি আর দেখে কে। ওদিকে ডিনার টেবিলে ব্লসম তো বোলেরোসাকে পিন মারা শুরু করেছে। কি ব্যাপার, গোয়েলের দিকে এত তাকাচ্ছ কেন? প্রেমে পড়লে নাকি? বোলেরোসা ভাব মারল যে সে শুধু নজর রাখছে, কিন্তু গোয়েল যখন তার ড্রেসের প্রশংসা করল, তখন তার মনটা একটু নরম হয়েই গেল। এটা দেখে আমাদের এলিমিনাজ আবার একটু জেলাসও। পরে সে বোলেরোসার কাছে স্বীকারই করে ফেলল যে সে গোয়েলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এদিকে সেই ফালতু হিরো আর সুয়া এসে জুটেছে একই ইনে। হিরো ভাবল চুরি করা একখানা রত্ন বেচে একটু চিল করবে, কিন্তু ঠিক তখনই পাশের রুমে উগার্ডের দুই চেলা মারামারি শুরু করায় সেখান থেকে প্রচুর মেলিসিয়াম বের হতে থাকে, আর হিরোর হাতের সেই জাদুর পাথর সব বিষ শুষে নিতে শুরু করে। এক পর্যায়ে সেই রত্নটা সরাসরি হিরোর শরীরের সাথে মিশে যায় আর সে এক বিভৎস দানবে পরিণত হয়। পুরো বিল্ডিং ভাঙতে শুরু করলে আমাদের বানাজা ভাই তার ম্যাজিক দিয়ে কোনো মতে স্টেবল করে রাখল। পরিস্থিতি দেখতে ফেনরিস তো এক লাফে দেয়াল টপকে ওপাশে চলে গেল। উত্তেজনার চোটে সে গায়ে কাপড় পরার কথাও ভুলে গেছে। বাইরে থেকে সবাই দেখল এক বিশাল দানব ইনটা থচনচ করছে। গোয়েল আর এলিমিনাজ ছাদে টেলিপোর্ট করে গেল সাহায্য করার জন্য, কিন্তু উগার যখন তার বড় ভাইকে ছাদে দেখল, তার তো পিত্তি জ্বলে গেল। সে ভাবল তার ভাই আবার তাকে চ্যালেঞ্জ করতে এসেছে। সে গর্জন করে গোয়েলকে যুদ্ধের ডাক দিল।
এদিকে বোলেরোসা যখন দেখল গোয়েল আর উগার ছাদে মুখোমুখি, সে ভাবল গোয়েল বুঝি বিশ্বাসঘাতকতা করে আবার ডার্ক আর্মির সাথে হাত মিলিয়েছে। সে হন্তদন্ত হয়ে বানাজাকে সাবধান করতে গোসলখানার দিকে দৌড় দিল। ছাদের ওপর উগার্ড পাগলের মতো তার বড় ভাই গোয়েলকে ঘুষি মারতে শুরু করল, কিন্তু গোয়েল তো জাদুকরি ঢাল দিয়ে সব ব্লক করে দিচ্ছে। নিচে বোলেরোসা তো টেনশনে শেষ। সে দৌড়ে গিয়ে বানাজাকে বলল, ওস্তাদ, সর্বনাশ হয়েছে, গোয়েল মনে হয় ডিমনদের সাথে হাত মিলিয়েছে। সে বোলেরোসাকে আশ্বস্ত করে বলল, গোয়েল বিশ্বাসঘাতক নয়, তোমরা যাও, আমি ম্যাজিক দিয়ে এই বাড়িটা ধরে রাখছি যাতে ধসে না পড়ে। ভাইরে ভাই, একাই আস্ত একটা বিল্ডিং ধরে রাখছে। এদিকে সেই মেলিসিয়াম দানবটা যখন গোয়েলকে অ্যাটাক করতে গেল, এলিমিনাস বুদ্ধি দিল যে দানবটার গলার ওই রত্নটা সরাতে পারলেই সব শেষ। যেই কথা সেই কাজ। ফেনরিস এক লাফে গিয়ে হিরোর পেটে এমন এক পাঞ্চ মারল যে হিরো ছিটকে গিয়ে রত্ন থেকে আলাদা হয়ে গেল। ব্যাস, দানব উধাও, আর বেচারা সুয়া মাঝ আকাশে ভাসতে লাগল। ছাদের ওপর উগার্ড যখন দেখল কোনো ঘুষিই লাগছে না, সে তার সব পাওয়ার বাড়িয়ে দিল। কিন্তু গোয়েল এবার সিরিয়াস। সে এক ঝটকায় উগার্ডের মুখ চেপে ধরল আর একটা স্পেল দিয়ে তার সব পাওয়ার সিল করে দিল। উগার্ড এখন একদম সাধারণ মানুষের মতো অসহায়। রাগের চোটে সে তখন যা নয় তাই গালিগালাজ শুরু করল। নিচে হোটেলের স্টাফরা দেখল অনেক হয়েছে, আর নয়। তারা তাদের জাদুকরি ট্যালিসম্যান বা তাবিজ বের করে ছুঁড়ে মারল। সেই তাবিজগুলো দড়ির মতো উগার্ড আর তার চেলাদের পেঁচিয়ে ধরে এক নিমেষে টেলিপোর্ট করে বিদায় করে দিল। যাক বাবা, আপদ বিদায় হলো। ওদিকে ফেনরিস তখনও সেই সস্তা হিরোকে থাপ্পড় মেরে যাচ্ছিল। এলিমিনাস জিজ্ঞেস করায় সে ক্যাজুয়ালি বলল, আরে না, আমি শুধু ওর শরীর থেকে বিষাক্ত গ্যাস ঝাড়ছিলাম। সব শান্ত হওয়ার পর বানাজা একখানা রিপেয়ার স্পেল মারল আর পুরো হোটেলটা একদম নতুনের মতো হয়ে গেল। হোটেলের ম্যানেজার তো খুশিতে গদগদ। সে বানাজাদের বলল, আপনারা যত খুশি এখানে এনজয় করুন। ফেনরিস তো মনে মনে একদম লাড্ডু ফুটছে। এবার নিশ্চয়ই বানাজা আমাকে জম্পের সময় দেবে। রাতে মেহেরা যখন সেই ফার্টিলিটি স্প্রিংয়ে মজা করছিল, এলিমিনাস বোলেরোসার সাইজ দেখে একদম জেলাস হয়ে গেল। বড়ই অদ্ভুত সব প্রতিযোগিতা। অন্যদিকে পুরুষদের স্নানঘরে বানাজা আর গোয়েল মিলে বিশ্বশান্তি নিয়ে আলোচনা করল। গোয়েল কথা দিল সে মানুষ আর ডিমানদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। সবশেষে ডিনার টেবিলে এক ওয়েট্রেস ফেনরিসকে একটা বিশেষ ইল পাই দিল। খাওয়া দাওয়ার পর বোলেরোসা চুপি চুপি গোয়েলের কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানালো সবাইকে বাঁচানোর জন্য। যাক বাবা, মেয়েটার অন্তত সুমতি হয়েছে। সেই রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন আমাদের কিউট কাপল বানাজা আর ফেনরিস জ্যোৎস্নার আলোয় বসে গল্প করছিল। বানাজা তাকে জিজ্ঞেস করল মানুষ সম্পর্কে এখন তার ধারণা কি। ফেনরিস হাসি মুখে জানালো বানাজা আর বাকি মেয়েদের সাথে থেকে সে এখন মানুষকে ভালোবাসতে শুরু করেছে। বানাজা তাকে জানিয়ে দিল দুই জাতির মধ্যে শান্তি আনতে হলে ফেনরিসকে তার পাশেই থাকতে হবে। পরদিন সকালে যখন তারা বাড়ির দিকে রওনা দিল, ফেনরিসের চেহারার গ্লো দেখেই বাকিরা বুঝে ফেলল কয়েকদিনের মধ্যেই বানাজার বাড়িতে জীবন আবার স্বাভাবিক হয়ে এলো। সবাই যার যার শখের কাজে ব্যস্ত হয়ে পড়ল। বেলানো এখন ম্যাজিক একাডেমির নামকরা টিচার। ব্লসম হাইয়ের ম্যাজিক আর নিজের পরিশ্রমে খেতে বাম্পার ফলন করছে। বেইলারি তার সেই জাদুকরি ঘোড়াগুলোর দেখাশোনা করছে। আর আমাদের বোলেরোসা এখন বানাজা আর গোয়েলের বানানো সব লেজেন্ডারি অস্ত্রের অফিসিয়াল টেস্টার। সে মিশন থেকে ফিরে এসে জানায় তলোয়ারটা কেমন কাজ করছে। ওদিকে রাজধানীতে রাজকুমারী এলিজাবেথ এখন অফিসিয়ালি সিংহাসনে বসেছেন। তিনি হুকুম দিয়েছেন তার বাবাকে খুঁজে বের করতে, কারণ সিংহাসন হারানোর পর রাজা কোথায় যেন পালিয়ে গেছেন। আর সেই সস্তা হিরো আর সুয়া, তারা এখনও ফেরারি আসামি হিসেবে গর্তে গর্তে পালিয়ে বেড়াচ্ছে। রাত নামতেই যখন ফেনরিস সবাইকে রাতের খাবারের জন্য ডাকল, বানাজা তার এই সুন্দর সাজানো ছোট সংসারের দিকে তাকিয়ে গর্ববোধ করল। মাত্র কিছুদিনের ব্যবধানে সে যে এক অদ্ভুত মায়ার বাঁধন তৈরি করেছে, সেটা দেখে তার মনটা শান্তিতে ভরে গেল। আজকের এই জম্পেশ অ্যানিমে রিক্যাপ এখানেই শেষ হচ্ছে।